ভাগের মা কণ্ঠে কপু। আপনাকে কতদিন বলেছি মা, যেখানে সেখানে পেরেক ঠুকবেন না। সুস্থ সুন্দর জিনিস দেখলে কি আপনার চোখ কটকট করে? এ কি আপনার সেই শ্যাওলা পড়া পুরনো দেওয়াল পেয়েছেন? এই কিছুদিন আগে এক গাদা টাকা খরচ করে আপনার ছেলে রং করালো। ডিস্টেম্পারের দাম সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? ভয়ে কুঁকড়ে গেল সরলা দেবী। প্রথমে ভেবেছিলেন এইটুকু বলেই বড় বৌমা নিস্তার দেবে, বড় খোকার কান পর্যন্ত যাবে না কথাটা। কিন্তু সরলা দেবীর সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনাকে নস্যাৎ করে রাতে খাবারের টেবিলে উঠল কথাটা। দেখো মা, তোমার শখের দেওয়ালের কি হাল করেছি। খাওয়া ছেড়ে রনিত উঠল, প্রায় এক লাফে পৌঁছে গেল দেওয়ালের কাছে। ধীর পায়ে খাবারের টেবিলে এসে বসল। আবার কিছুক্ষণ নীরবতা। তারপর ঝনঝন করে খাবার প্লেট ছিটকে পড়ল ঘরের কোণে। বলিহারি যায় তোমার মা, বাবার ওই ছবিটা কি দেওয়ালে না আটকালেই চলছিল না তোমার? এক পয়সা সাহায্য করার মুরদ নেই, নষ্ট করার বেলায় মুখিয়ে আছে সব। বলি, অতই যদি বাবার উপর ভালোবাসা, তবে ছবিটা তো মাথার নিচে রেখে শুলেই পারো। যত সব আদিক্ষেতা। এই ছেলের রাগকে বিলক্ষণ চেনেন সরলা দেবী। ছোট থেকেই উদ্ধত, বড়দের সম্মান করে কথা বলতে শেখেনি। তবুও মায়ের মন। ধীরে ধীরে এগিয়ে গেলেন ছেলের দিকে। তুই তো মুখে কিছুই নিলি না। বৌমাকে বলি আবার কিছু গুছিয়ে দিতে। বেশি দরদ দেখাতে এসো না মা, আমি মরছি নিজের যন্ত্রণায়, আর উনি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছেন। তুমি তো গান্ডে পিণ্ডে গিলেছ, যাও এবার নিজের রুমে গিয়ে আমাকে কৃতার্থ করো। বড় ছেলের কথা শুনে আস্তে আস্তে নিজের রুমের দিকে এগিয়ে যান সরলা দেবী। বড় খোকা হয়তো জানতেও পারবে না যে দেওয়ালের রং চটিয়ে দেওয়ার ভয়ে আয় সরলা দেবীর গলা দিয়ে কিছুই নামেনি। বৌমাও কোনো জোর করেনি। ঘর বলতে ছোট্ট একটা ঘুপচি কামরা, এতই ছোট যে রাত বিরেতে বাথরুম যাবার জন্য ঘুম চোখে বিছানা থেকে নামলে দেওয়ালের গায়ে ধাক্কা খান। ছোট্ট একটা দড়ির খাট, আর তাতে ততোধিক ময়লা। একটা তেল চিটচিটে চাদর, জানলার শিক থেকে একটা দড়ি আটকে তাতে জমা পড়ল রাখা। খোকা যখন ঘর রং করলো, তখন এই রুমটার কথা চিন্তাতেও আসেনি বোধ হয়। ভাড়ার ঘর হিসাবে তৈরি করেছিল, পুরনো আসবাবপত্র ফেলে রাখবে বলে। তা মায়ের থেকে পুরনো আসবাব আর কি বা পাওয়া যাবে? তাই এটাই সরলা দেবীর ভাগ্যে জুটেছে। বসত বাড়ি বিক্রি করার কথা কোনোদিন স্বপ্নও ভাবেননি। ওদের বাবা চলে যাওয়ার পর শ্বশুরের ভিটা আগলে পড়ে থাকতে চেয়েছিলেন। বিয়ে হয়ে আসার পর নিজের হাতে বেশ কিছু গাছ পুঁতেছিলেন, সেগুলো ফলে ফুলে ভরিয়ে রেখেছিল তাকে। কিন্তু দুই ছেলে মোটেও সময় দিল না তাকে। নিয়ম ভঙ্গের কাজ মিটে যাওয়ার পর একদিন দুপুরে ছোট খোকার মুখে শুনতে হলো কথাটা, মা আমার ছুটি তো প্রায় শেষ হতে চলল, ব্যাঙ্গালোরে ফিরতে হবে। তাছাড়া রূপেরও স্কুল টিউশন সব কামাই হচ্ছে। তাই গতকাল রাতে আমি আর দাদা মিলে ঠিক করেছি যে এই বাড়ি বিক্রি করে দেব। দাদা তো একটা ফ্ল্যাটের জন্য অ্যাডভান্সও দিয়ে দিয়েছে। তা তুমি এবার ঠিক করো যে তুমি কার সাথে থাকবে। আর বাড়িটা যেহেতু তোমার নামে, তাই জরুরি কাগজপত্রে সব সই করে দিও। সরলা দেবী জানতেন যে এই সিদ্ধান্তে নড়চড় হবে না। ওরা আটঘাট বেঁধেই নেমেছে। তবুও ক্ষীণ কণ্ঠে একটা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন। এই বাড়ি তোরা বেচে দিবি বাবু? এখনো তো এর আনাচে কানাচে তোর বাবার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই আমি। তাছাড়া ওই আম গাছটা
আর কিছুদিন পরেই মুকুল আসবে। তোরা বরং এই চিন্তাটা বাদ দে বাবা। বড় খোকা যদি ফ্ল্যাট নিয়ে চলেই যায় তবে আমি দিব্যি এখানে একাই থেকে যেতে পারবো। তোরা বরং মাঝে মাঝে আমাকে এসে দেখে যাস। এই শেষ বয়সে আমাকে নিয়ে আর টানা হাঁচড়া নাই বা করলি। রনিত একদিকে বসে সব শুনছিল, এবার গলা তুলল। এমন বেআক্কালে কথা বলো না তুমি মা, দারুণ হাসি পায় আমার। এই বছরের চাকরিতে কি আর অত বড় ফ্ল্যাট কেনা যায় মা? এই বাড়ি বিক্রির কথা মাথায় রেখে সাহস করে অ্যাডভান্স দিয়েছিলাম। যা টাকা পাবো তা আমি আর ভাই ভাগাভাগি করে নেব। আর এখানে তুমি একা থাকবে এই চিন্তা মাথা থেকে বাদ দাও তুমি। তোমার সিকিউরিটির একটা ব্যাপার আছে। মায়ের দিক থেকে এবার রনিত ফিরল ভাইয়ের দিকে। তুই যেন কি কথা বললি সমু? মা কার কাছে থাকবে? মা তো আমাদের সবার। তাই আমি ঠিক করেছি মা আমাদের দু ভাইয়ের বাড়িতে 6 মাস করে থাকবে। সেটাই ভালো হবে বল। তোর ও চাপ হবে না, আমারও না। একটু ভেবে কথা বলল দাদা। সম্মিত দাদার মুখোমুখি হয়। মা জন্মবোধি বঙ্গলে থেকে এসেছে। এখানকার ভাষা কালচারের সাথে মা পরিচিত। ব্যাঙ্গালোরে গিয়ে মা মানাতে পারবে না রে। মা বরং তোর কাছেই থাক। আমি নয় আমার ভাগে যে 6 মাস পড়বে তার দরুন কিছু টাকা পাঠিয়ে দেব তোর কাছে। রে রে করে রুখে এলো রনিত। সেটিতে চলবে না ভাই। তুমি ব্যাঙ্গালোরের দোহাই দিয়ে তোমার ভাগের 6 মাস ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছো। হয়তো প্রথম বছরে কিছু টাকা পাঠালে, তারপর কাঁচকলা দেখালে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি ভাই। যত দিন যাবে মায়ের রোগ জ্বালা তত বাড়বে। আমরা এখানে গুমতের কাঁথা কেচে মরি আর তুমি ওখানে বউ ছেলে নিয়ে ফুর্তি করো। আমার সিদ্ধান্তই বহাল থাকবে। 6 মাস ব্যাস। সেই থেকে এই ঘুপচি ঘরেই সরলা দেবীর আস্তানা। উঠতে বসতে বৌমার খাটা আর ছেলের চোখ রাঙুনি সহ্য করে বেশ আছেন। ওদের বাবা চাকরি থেকে অবসরের পর যে সামান্য কিছু টাকা পেয়েছিলেন তাই দিয়ে পোস্ট অফিসে একটা জয়েন্ট ISM অ্যাকাউন্ট খুলেছিলেন। সুদ বাবদ মাসে 1,000-1,500 টাকার মতো পান। বড় খোকার সাথে ডাকঘরে গিয়ে টিপছাপ দিয়ে টাকা তোলার পর নিজের হাতে কিছুই পায় না। বড় খোকাকে একবার বলতে গিয়ে ধমক খেয়েছেন। তুমি টাকা দিয়ে কি করবে মা? যা দরকার সবই তো হাতের কাছে পেয়ে যাচ্ছ। কিছুদিন পরের কথা। সকালে উঠে পুজোর ফুল তুলছিলেন। মোবাইলে বড় ছেলের উত্তেজিত কথা শুনে থমকে দাঁড়ালেন। 6 মাস পেরোনোর পর তো আরো 3 দিন গড়িয়ে গেল ভাই। আসছিস কবে? হ্যাঁ কি বলবি? ছুটি পাচ্ছি না। আমি জানতাম তুই আমাকে লেঞ্জে খেলাবি, এই ভয়টাই আমি করছিলাম। তাও যদি মায়ের পেনশন থাকতো তুই তড়িঘড়ি আসার ব্যবস্থা কর। তোর কথা বড্ড কেটে কেটে আসছে। কি বলছিস? মাকে টিকিট কেটে ট্রেনে চাপিয়ে দেব, তুই ব্যাঙ্গালোরে নামিয়ে নিবি? আচ্ছা তবে তাই ব্যবস্থা করছি। শিউরে উঠেছেন সরলা দেবী। যে মানুষটা জীবনে কোনোদিন বাঁকুড়া থেকে একা খড়গপুরে বাপের বাড়ি যায়নি, তিনি যাবেন 2 দিন ট্রেন জার্নি করে ব্যাঙ্গালোরে। নিজেকে বড্ড ছোট মনে হতে থাকে সরলা দেবীর। এতটাই কি গলগ্রহ তিনি? বাকি জীবন কি এইভাবে টেনশন বলের মতো একবার এ কোট একবার ও কোট করে বেড়াতে হবে? ভগবান কি তার ভাগ্যলিপিটা এইভাবেই লিখেছেন? কিন্তু ভগবান একটা জিনিস তাকে উজাড় করে দিয়েছিলেন, সেটা সহ্য শক্তি। কখনোই প্রতিবাদ করতে শেখেননি। করলেও অবশ্য ধপে টিকত না। তাই একদিন সমস্ত ভয়কে বুকে চেপে উঠে বসলেন ট্রেনে। বড় খোকা একটা মেকি সাহস দেবার চেষ্টা করেছিল।
কোনো চিন্তা নেই মা, মোটে 2 রাত, ওখানে পৌঁছে ভাইকে দেখতে পাবে স্টেশনে। ট্রেন ছেড়ে দেওয়ার পর এক রাশ ভয় চেপে ধরেছিল সরলা দেবীকে। 1-2 দিনের জন্য এই ছোট্ট সিটটায় তার সংসার। কারো সাথে যোগাযোগ রাখা যাবে না, মোবাইল ব্যবহারও তিনি জানেন না। সম্বল বলতে ওই ছবিটা, যেটা ব্যাগের এক কোণে ভরে নিয়েছিলেন সরলা দেবী। আর আছে গোপাল ঠাকুর, সাথে শুকনো খাবার ছিল, তবে ভয়ে জল প্রায় খাননি বললেই চলে, পাছে বাথরুমে যেতে হয়। 2 রাত প্রায় বিনিদ্র কাটিয়ে পৌঁছে গেলেন গন্তব্য স্টেশনে। নিজের ছোট ঝোলাটা সাথে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলেন গাড়ির দরজার দিকে। আসুন মা, আমি বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে ঢুকলো। ছোট বৌমাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না সরলা দেবী। হাউমাউ করে কেঁদে উঠলেন। নিজেকে শক্ত করুন মা, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। 2 দায়িত্ববান ছেলের জন্ম দিয়েছেন যে, এইটুকু কষ্ট তো করতেই হবে আপনাকে। আপনার ছোট ছেলে তো অফিসে দোহাই দিয়ে স্টেশনে আপনাকে নিতে পর্যন্ত আসতে পারল না। চলুন মা, অনেক ধকল গেল আপনার উপর দিয়ে। কথাগুলো কেমন যেন অন্যরকম শোনালো সরলা দেবীর কানে। এমন কথা তো শোনার তেমন অভ্যাস নেই, বিশ্বাস করতে ভয় হয়। তবে এই ছোট বৌমা বরাবরই একটু অন্যরকম, স্পষ্টবাদী, দৃঢ়চেতা। অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। 2 কামরার ফ্ল্যাট, নাতির রুমে আপাতত সরলা দেবীর থাকার ব্যবস্থা হয়েছে। বেশ ফুটফুটে ছেলে, ক্লাস 4-এ পড়ে। জন্মের পর বিশেষ পাওনি ঠাম্মাকে, এখন একটা পাকা চুলের বুড়িকে পেয়ে দারুণ আনন্দ। আমি জানতাম তুমি আসছো, আম্মা বলেছে আমাকে। এবার কিছু আমি তোমার কাছে রোজ রাতে গল্প শুনবো। নাতিকে বুকে টেনে নেন সরলা দেবী। আহা, কি তৃপ্তি! হঠাৎ একরাশ ভালো লাগার গন্ধ পান সরলা দেবী। ছোট বৌমা গরম গরম ভাত, ঘি আর আলু সিদ্ধ বেড়ে দিয়েছিল। বড্ড তৃপ্তি করে খেলেন সরলা দেবী। তারপর টানা একটা ঘুম। সন্ধে নাগাদ ঘুম ভাঙল। দেখলেন ছোট খোকা বাথরুম থেকে গা মুছতে মুছতে বেরিয়ে আসছে। তারপর মা, মোটামুটি 6 মাসের জন্য তাহলে এখানে ঘাঁটি গাড়লি? খুব ভারী হয়ে গেছি তুমি দাদার সংসারে। তুমি এখানে, আমার আলাদা রুম নেই মা, ওই রুমের সাথেই ভাগাভাগি করে থাকতে হবে। ওর অবশ্য তাতে পড়াশোনার খুব ডিস্টার্ব হবে, কি আর করা যাবে। মনটা আবার কেমন তেতো হয়ে গেল সরলা দেবীর। ছোট বৌমা চা নিয়ে ঘরে ঢুকছিল, থমকে দাঁড়ালো। তোমার ছেলে মাত্র ক্লাস 4 সম্বিত, ঠাম্বার সাথে রুম শেয়ার করলে ওর তেমন কোনো ক্ষতি হবে না। আর যদি তাই হয় তবে এই কয়দিন সন্ধেবেলা তাসের আড্ডায় না গিয়ে ছোট ছেলেকে নিয়ে বসবে। সম্বিতের চোখ কেমন যেন গোল গোল হয়ে যায়। বাবা রুমি, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, দেখি কতদিন শাশুড়ি ঠাকুরকে সহ্য করতে পারো। কিন্তু সম্বিতের সব ধারণাকে নষ্ট করে শাশুড়ি বৌমার অদ্ভুত একটা ভালোবাসা সবার অলক্ষণে যেন তৈরি হয়ে যায়। সম্বিত সকালে অফিস বেরোনোর আগে দেখে রান্নাঘরে মা খুন্তি নাড়ছে আর বসে বসে তরকারি কাটছে রুমি। মাঝে মাঝে মায়ের উঁচু গলা কানে আসে, ও ও বৌমা, মাছের ঝোলের আলু এখন কাটছো কেন মা? সরো, আমি দেখিয়ে দিই তোমায়। কখনো বা রুমির উচ্চ কণ্ঠ শোনা যায়, মা এরপর খুন্তি ছেড়ে আপনি স্নানে যান, পুজো না হলে আপনি তো আবার কিছু দাঁতেও কাটবেন না। সন্ধেবেলা অফিস থেকে ফিরে সম্বিত দেখে রূপ এক মনে ঠাম্মার সামনে বসে গল্প শুনছে। বুঝলি দাদু ভাই, যেই না সীতা গণ্ডি থেকে বেরিয়েছে অমনি রাবণ তাকে রথে তুলে নিয়ে চম্পট দিয়েছে। কেমন যেন নেশার মধ্য দিয়ে 5 মাস কেটে গেল। রূপ এখন
ও ঠাম্মার সাথে স্কুলে যায়। রুমিও বিকালে শাশুড়িকে নিয়ে মল থেকে ঘুরে আসে। একদিন রাতে বিছানায় শুয়ে সম্বিত পাড়ালো কথাটা, আয় শুনছো মা, এর তো যাওয়ার সময় হয়ে এলো, রিজার্ভেশন করতে হবে, এটাই পাঠিয়ে দেবো, এবার মায়ের আর অত অসুবিধা হবে না। মা আর যেভাবে সম্বিত বলে রুমি পাশে ফিরে শোনো। চমকে উঠল সম্বিত। কি বলছো রুমি এটা? বলি নেশা করছো নাকি? যাবে না মানে? আমৃত্যু কি মা এখানে আমি বইব? এই দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আরো বয়স হলে সেবা করতে পারবে? হ্যাঁ পারবো সম্বিত, ছোটবেলায় মাকে হারিয়েছি। এই মা চুলের মানুষের মধ্যে আমি যে আমার মাকে খুঁজে পেয়েছি সম্বিত। এতদিন তেমন বুঝতাম না অভাবটা, কিন্তু একবার যখন পেয়েছি তখন তো আর ছাড়তে পারবো না। আর ছেলের কাছে তোলো তো দেখি কথাটা, ঠাম্মাকে ছাড়া থাকতে পারবে ও? নিজের মাকে ভাগের মা বানাতে তোমাদের ভালো লাগে সম্বিত? বাকি জীবনটা না হয় ওই বৃদ্ধ মানুষটা আমাদের মা হয়েই থাক। সম্বিত চেনে এই মানুষটাকে, এর মাথা নড়চড় হয় না। ঠিক 6 মাসের মাথায় ব্যাঙ্গালোর থেকে বাঁকুড়াতে একটা ফোন গেল। ফোনটা করেছিল সম্বিত নিজে। শোন দাদা, মাকে আর পাঠালাম না। তোর যদি মাকে দেখার ইচ্ছে হয় তবে দয়া করে এখানে এসে দেখে যাস।